সুখী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো ঈদ পরবর্তী শ্বাসকষ্ট রোগীদের বিভিন্ন জটিলতা এবং আমাদের করণীয় নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছেন? ধন্যবাদ ডক্টর তানিয়া, আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন বাংলা দর্শক শ্রোতাকে। আমি ঈদের পরে এখন আমরা ব্যস্ততার মধ্যে আবার প্রবেশ করেছি, তবে ঈদের সময়টা খুব ভালো কেটেছে আর কি। ধন্যবাদ স্যার। জানতে চাইবো স্যার, আসলে ঈদের সময় তো আমরা একটা গেদারিং, নামাজ পড়া, শপিং, অনেক কিছুই পার করেছি, আনন্দও কেটেছে। তো যারা শ্বাসকষ্টের রোগী ছিলেন তারা বাড়িতে গিয়েছেন, এসেছেন, জার্নি করেছেন, কোনো ধরনের কমপ্লিকেশন কি আপনারা এখন, আপনারা তো রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট, ফেস করছেন কিনা? সবচেয়ে আমাদের বিষয়ে এই রোগীর লোডটা বেশি আমাদের হসপিটালগুলোতেও এখন, কারণ এই সময়টা খুব মোবিলাইজেশন হয়েছে। মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়েছে, আবার সেখান থেকে আবার ব্যাক করে আসছে। অনেকে তো ঢাকা থেকে, ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেয়ে সেখান থেকে আবার পাবলিকলি তারা অনেক আত্মীয় স্বজনের সাথে মিট করেছে, ঈদের নামাজ পড়েছে, মসজিদে গেছে, শপিং করেছে, তারপরে আবার বাসা থেকে ঈদ করে আবার দেশে ফিরেছে, ঢাকায় আসছে। এরপরে এবং অনেকে আবার দেশের বাইরে থেকে কিন্তু দেশে এসেছে, বিদেশ থেকে, যেমন আমেরিকা, কানাডা, ইউরোপ থেকে দেশে ফেরার পর তারা এখন অনেকে আছে, অনেকে ব্যাক করে যাচ্ছে। তো এই সময়টা যখন খুব মিট অ্যান্ড গ্রিট হচ্ছে, একটা মানুষ করতেছে, তখন ইনফেকশাস ডিজিজগুলো খুব এটা হয় আর কি, বেশি প্রিভেলেন্ট হয়। এছাড়া এই সিজনটা, এবারের ঈদটাও পড়েছে ঠিক একটা সিজন চেঞ্জের সময়, যখন আমরা একটা স্প্রিং থেকে এখন একটা সামারের দিকে যাচ্ছে। এই অবস্থায় এগুলোতে ভাইরাসগুলো খুব অ্যাক্টিভেটেড থাকে। ফলে ইল্ডারলি পিপুল যারা, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ইল্ডারলি পিপুল, তাদের অনেকেই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন এবং অনেকে সিভিয়ার নিউমোনিয়া এবং সেপসিস নিয়ে এসে আমাদের ইমার্জেন্সিতে চলে আসছে এবং সেখানে আইসিইউতে ভর্তি হচ্ছে। আমরা ঈদের দিনেও পেয়েছি, ঈদের পরের দিনও পেয়েছি, এবং তারপরে এখন এসে প্রবণতাটা এখনও চলছে। কাজেই আমরা বলবো যে এই সময়টা বিশেষ করে যাদের আগে থেকেই লাংসের অসুখগুলো আছে, রেসপিরেটরি ট্র্যাক্টের অসুখগুলো আছে, যেমন অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়াক্টিসিস, এগুলো তো ক্রনিক ডিজিজ, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এগুলো নিয়েই একটা মানুষ মোটামুটি একটা লিমিটেড লাইফ লিড করে জীবন পার করে। এই মানুষগুলো যখন আবার এই ধরনের ভাইরাল ইনফেকশানে বা ব্যাকটেরিয়াল ইনফেকশানে আক্রান্ত হয়েছে, তখন তাদের সিভিয়ারিটিটা অনেক বেশি হয়েছে। এছাড়া এমনি সাধারণ পাবলিকের মধ্যে যাদের লাং ডিজিজ নাই, তারাও বিভিন্ন ধরনের ফ্লু রেসপিরেটরি ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হওয়ার পরে সেটা সাধারণত অল্প সময়, অল্প সহজে এটা রিকাভারি হয়ে যাচ্ছে। কিন্তু যাদের রেসপিরেটরি প্রবলেম আগে থেকে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক মারাত্মক আকার ধারণ করছে। তারা সরাসরি ওপিডিতে না এসে আমাদের ইমার্জেন্সিগুলোতে এসে, ইমার্জেন্সিতে আসার পরে তাদেরকে রিসাসিটেট করতে হচ্ছে, নেবুলাইজেশন, অক্সিজেন, এবং অনেকে অ্যাডমিটেড করতে হচ্ছে হসপিটালে। এবং এই অনেকের ক্ষেত্রে এটা প্রলং হচ্ছে, হসপিটালে থাকতে হচ্ছে, তাকে রীতিমতো একদম আমাদের যেরকম ইন্টেনসিভ কেয়ার ট্রিটমেন্ট যেটা, সেটাও দিতে হচ্ছে। এবার অনেকে এই মধ্যে আবার আজকে ঈদের প্রায় 7 দিন হয়ে গেল, এবার আমরা আজকে ধীরে ধীরে অনেক পেশেন্টকে আবার বাসায় আমরা পাঠিয়ে দিয়েছি, যারা এখন ভালো হয়ে গেছে। স্যার, যারা একদম ইমার্জেন্সি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আসলে আমাদের এখন কি করা উচিত, সেই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। না, যাদের ইমার্জেন্সি হয়ে গেছে মানে তো এমন অনেক পেশেন্ট আছে যারা আজকে দেশে, বললাম যে দেশের বাইরে থেকে আসছিল, আবার ব্যাক করে যাবে, এখন অনেকে আর যেতে পারতেছে না, কারণ তাদের লাংস কন্ডিশন এমন হয়ে গেছে, তাদের সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হচ্ছে। এবং যাদের প্রবলেম, রেসপিরেটরি প্রবলেমটার সিভিয়ারিটিতে বোঝা যায় যে তাকে আমরা অক্সিজেন ছাড়া থাকতে পারছে না অক্সিজেন লাগছে, অক্সিজেন লাগলে কী পরিমাণ অক্সিজেন লাগতেছে। অথবা দেখা গেল যে সাধারণত আমরা যে নেজাল ক্যানুলা বা ফেস মাস্কে যে অক্সিজেন দিই সেটাতে হচ্ছে না, তখন তাকে হাই ফ্লোর নেজাল ক্যানুলাতে দিতে হচ্ছে। এমনকি সেখানে পারতেছে না, তাকে আবার হয়তো বাইপেপে যেতে হচ্ছে, অথবা তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন দিকে চলে যেতে হচ্ছে। এইরকম কন্ডিশনে অনেক পেশেন্টের ক্ষেত্রে এই অল্প সময়ে, গত 7 দিনের মধ্যে আমরা পেয়েছি, যারা এখন বেশ ইন্টেন্সিভলি ট্রিটমেন্ট পাচ্ছে। আবার এখান থেকে রিকভারি হয়ে আসার পর একটা নির্দিষ্ট সময় লাগবে, আরও 2-3 সপ্তাহ লাগবে তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। তখন আমাদের এই পেশেন্টগুলোকে আমরা ট্রিটমেন্টও তো কমপ্লিট করে বাসায় পাঠাবো, প্লাস ফার্দার প্রিভেনশনের জন্য যেগুলো প্রয়োজন আমরা তাদেরকে সেই সাজেশনগুলো দিয়ে সেগুলো মেনটেন করতে বলবো। স্যার, এই যে বলেন ফার্দার প্রিভেনশন, এই প্রিভেনশনের জন্য আসলে আমরা কি করতে পারি ভালো থাকার জন্য? আমাদের যে অর্গানটা নিয়ে আমরা কাজ করি, লাংস এবং রেসপিরেটরি ট্র্যাক্ট, শ্বাসনালী, এটাই একমাত্র অর্গান যেটা প্রকৃতির সাথে সরাসরি যুক্ত। আমাদের হার্ট নিয়ে যারা কাজ করে
কার্ডিওলজিস্ট বা কিডনি নিয়ে কাজ করতেছে বা ব্রেন, তাদের এই অর্গানগুলো কিন্তু ওয়েল প্রোটেক্টেড বাই আওয়ার বডি কেস, এবং সেই সমস্ত জায়গা ইনফেকশন হওয়া বাট নট সো কমন। বাট আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইজ ডাইরেক্টলি ওপেন টু দ্য এক্সটেরিয়র। আমরা যতক্ষণ বেঁচে আছি, শ্বাস নিচ্ছি এবং প্রকৃতির সাথে যুক্ত, সেই প্রকৃতি আমরা যেখানে বসবাস করছি সেখানে একরকম, আমরা যখন কোথাও মাইগ্রেশন করে একটা জায়গায় যাচ্ছি সেখানে আর এক রকম, এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন। কিন্তু এই প্রকৃতিতে, এই বাতাসে এখানে যে মাইক্রো অর্গানিজমগুলো থাকে সেগুলো কিন্তু দেখা যায় না। আমরা যেমন একটা মশা দেখতেছি, ওটাকে আমরা প্রোটেক্ট করার জন্য মারতে পারি, আমরা এখানে কোয়েল ইউজ করি অথবা আমরা ব্যাট ইউজ করি বা মশার জন্য ব্যবস্থা নিচ্ছি, ফ্লাই বা মাছির জন্য নিচ্ছি, কিন্তু যে অর্গানিজম ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো তো দেখা যায় না। যেহেতু এদেরকে দেখা যায় না, ফলে আমাদের এইগুলো কি, হাউ টু প্রিভেন্ট দিস, তখন আমাদের সায়েন্টিফিক নলেজ যেটা, কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। যেমন আমরা এটা বলা হয় যে ভাইরাল ইনফেকশনগুলো কোভিডের সময় আমরা বলেছি, পরবর্তী বলছি, যেমন 3 মিটার ডিস্টেন্স ইজ ভেরি সেফ একটা মানুষ থেকে আরেক মানুষের মধ্যে, কারণ আমি জানি না আরেকজন মানুষ যে আমার পাশে আছে তার এই ইলনেসটা আছে কিনা। তবেও আমরা বুঝতে পারি যে মানুষগুলো ফ্রিকোয়েন্টলি কাশি বা হাঁচি দিচ্ছে কিন্তু তাকে স্বাভাবিকভাবেই চলাফেরা করতেছে, এই মানুষটার কিন্তু এরকম ভাইরাল ইনফেকশন থাকতে পারে এবং সেটা সিম্পলি আরেকজন মানুষের মধ্যে ট্রান্সমিট হবে। এবং ভাইরাল ইনফেকশন হলে সহজে বোঝার উপায় হলো জ্বর ভাব লাগবে এবং জ্বর আসবে, এবং জ্বরটা খুব বেশি দিন না, হয়তো 1 দিন 2 দিন থেকে আবার জ্বরটা চলে গেল। কিন্তু যখন জ্বর আসে তখন এটার আমাদের রেসপিরেটরিটাকে আমাদের যে সেন্সিটিভিটি এটা বাড়িয়ে দিয়ে যায়, ফলে অনেক প্রলং সময় ধরে কাশি হতে থাকে। সো আমরা এই সমস্ত জায়গায় যেটা বললেন আমরা কীভাবে প্রিভেন্ট করবো, আমরা ডিস্টেন্স মেনটেন করবো, সোশ্যাল ডিস্টেন্সিং যেটাকে বলা হয় এটা আমরা করতে পারি। আর না হলে পাবলিক গ্যাদারিং যেহেতু আমাদের এত দূরত্ব মেনটেন করা সম্ভব হবে না, উই ক্যান ইউজ মাস্ক, স্পেশালি দোজ আর ভালনারেবল, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা যার যে বয়সে বিলো 50 বা 60-র নিচে যারা আছেন তাদেরও চান্স আছে, বাট অপেক্ষাকৃত কম, যে 60 অ্যান্ড অ্যাবাভ হয়ে গেলে তাদের রেসপিরেটরি ট্র্যাক্টের যেমন ফ্রিকোয়েন্সিও কম বেশি ইনফেক্টেড হওয়ার, এদের সিভিয়ারিটিও বেশি। সো এনাদের জন্য সাজেশন হিসাবে তার মাস্ক ইউজ করবে। পাশাপাশি এই মানুষগুলোকে আমরা যে অ্যাডভাইস করি প্রতি বছর একটা ফ্লু শট নেওয়া, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা ফ্লু শট প্রতি বছর একটা করে নেবে, অ্যান্ড নিউমোনিয়া ভ্যাকসিন, এটা যে ফর 5 years অর ওয়ান্স ইন লাইফ এটা নিয়ে থাকবে। এই দুটো জিনিস যদি মেনটেন করে এবং ক্রাউডেডের সময় যদি মাস্ক ইউজ করে তাহলে তার অপেক্ষাকৃত সেফ। বাট নো ওয়ান ক্যান ইনশিওর যে তার হবে না, এটা করার কোনো উপায় নাই, কিন্তু এটা অপেক্ষাকৃত তার এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা সিভিয়ারিটি অফ নিউমোনিয়াটা কম হবে। খুব সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো যে যারা আসলে অ্যাজমা পেশেন্ট তাদের আসলে ইনহেলার ব্যবহার করতে দেন আপনারা, মেইনটেনেন্স কিংবা হচ্ছে প্রবলেম হলে, তো এই ইনহেলার ব্যবহার করার কোনো নিয়ম কানুন রয়েছে কিনা, কিভাবে ব্যবহার করলে তিনি আসলে ভালো থাকবেন? এটাই হচ্ছে সারা ওয়ার্ল্ড জুড়ে একটা বিরাট প্রবলেম। আমরা যে কোনো পেশেন্টকে যখন আমরা মেডিকেশন দিই, যে কোনো কনসালটেন্ট, যেটা কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট বা আমরা রেসপিরেটরি ফিজিশিয়ান দিলাম, আমরা কিছু ঔষধ লিখে দিই একটা প্রেসক্রিপশনে, একটা ট্যাবলেট বা একটা ক্যাপসুল, কতদিন খাবেন, কিভাবে খাবেন বা লেখা থাকে, সিরাপ খেলো। কিন্তু দেখেন ইনহেলার যখন কাউকে প্রেসক্রাইব করা হয় এটা একটা ডিফারেন্ট চ্যাপ্টার। একটা ট্যাবলেট কীভাবে খাবে এটার জন্য কোনো এক্সপার্টাইজের প্রয়োজন হয় না, যে কোনো মানুষকে দিলে খেয়ে নিতে পারে। একটা ক্যাপসুল পানি দিয়ে খেয়ে নিতে পারে, সিরাপ চামচ দিয়ে খেয়ে নিল, বা ইঞ্জেকশন দিতে হবে তাকে একজন নার্স তাকে ইঞ্জেকশনটা দিয়ে দিল, আইভি আর আইএম, বা সাপোজিটরি সে নিজে নিয়ে নিল। এগুলোর ব্যাপারে কোনো ভুল হওয়ার সুযোগ নেই বললেই চলে, কিন্তু যদি না সে ইনসেন বা পাগল হয়। কিন্তু একটা ইনহেলার হাউ টু ইউজ এটা যদি কাউকে না শিখে, শুধু আমি যদি প্রেসক্রিপশানে লিখে দিই যে আপনি এই ইনহেলারটা 2 পাপ সকালে 2 পাপ রাতে নেবেন, এটার ও লোকটা সে দোকান থেকে কিনে ব্যবহার শুরু করলো, সে যতদিন নেবে ততদিনই ভুল করবে। এটা যদি সে 25 বছর ধরে নেয় 25 বছরই ভুল, একদিনের জন্য তার শ্বাসনালীতে ওষুধটা যাবে না, কারণ যেভাবে দেবে সে কাউকে জিজ্ঞাসা করবে, নিতে থাকবে এবং তার কমন যে সেন্সটা কাজ করবে নিয়ে মুখে মেরে দেওয়া, এবং ওষুধটা তখন তার জিবায় পড়বে, তালুতে লাগবে, দাঁতে, ঠোঁটে, এবং তার ম্যাক্সিমাম ভোকাল কর্ড পর্যন্ত যাবে। এটার ফলাফল কী হবে, সে সাইড ইফেক্টগুলো ভোগ করবে, নির্ঘাত, এবং এটা 99% মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। বিভিন্ন আমরা রেট্রোস্পেক্টিভ এবং প্রসপেক্টিভ আমরা যে স্টাডিগুলো করে দেখতেছি সেখানে রেশিওটা বিভিন্ন, কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 90% মানুষ রং, 10% মানুষ করতে, কখন বা দেখা যাচ্ছে 75% মানুষ রং করতেছে, করতেছে এইভাবে। কিন্তু আলটিমেটলি বাস্তবতা এর চেয়ে ভয়াবহ যে প্রায় কেউই এটা সঠিকভাবে নিতে পারে না। এবং যখন কাউকে শিখিয়ে দেওয়া হয় ফার্স্ট টাইম, তারপরেও যদি আমার যাদেরকে শেখানো হয় তাদের মধ্যে আমরা স্টাডি করে সেখানেও দেখা যায় 60% মানুষ ভুল করছে, আবার তাদেরকে শেখানো হয়। প্রবলেমটা হয় যে এই হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন, আমরা হাতে চাপ দিব এবং মুখ দিয়ে একটা ডিপ ব্রিথ দিব, এই জিনিসটা কেউ করতে পারে না প্র্যাকটিস ছাড়া। সো যে কোনো পেশেন্টকে আমরা যখন প্রেসক্রাইব করবো ইনহেলার, যে করবেন সে যদি পালমোনোলজিস্ট বা আমাদের মতো রেসপিরেটরি ফিজিশিয়ান হন, অথবা ইন্টারনিস্ট হন, অথবা কার্ডিও যেই দিক হয়, তাকে এটা জানতে হবে, না হলে তার লেখার অধিকার নেই বা লেখা উচিতও না।
আর না পারলে অন্য কারোর কাছে রেফার করবে। আর যে জানে যে হাউ টু ইউজ সে রোগীকে অবশ্যই শিখিয়ে দেবে, এবং এমনভাবে শিখিয়ে দেবে তাকে বোঝাতে হবে যে আপনার ওষুধটার গন্তব্যস্থল হচ্ছে শ্বাসনালী, অ্যালভিওলাইগুলো, এবং এখানে অ্যালভিওলার ডাকগুলো এখানে পুষতে হবে। কাজেই আপনি ওষুধ এমনভাবে নেবেন আপনার ওষুধ যেন মুখে না পড়ে। বাট মুখে পড়লে কি হচ্ছে, মুখে এক ধরনের যদি স্টেরয়েডগুলো পড়ে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, যদি আপনার ব্রঙ্কোডাইলেটরগুলো মুখে জিবায় পড়ে তাহলে তার ট্রেমর হচ্ছে, হাত কাঁপতেছে এবং অস্বস্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, অনেকে হেডেক হচ্ছে, এগুলো। সো এইগুলো থেকে প্রিভেন্ট করার জন্য ইনহেলারটা এমনভাবে নিতে হবে যেন এটা এমনভাবে নিতে হবে যেটা আমাদের শ্বাসনালীতে যায়, মুখে না পড়ে। এই জন্য আমরা যেটা মূলত দিই, আমরা যে ইনহেলার নিই, যেটা নিবে এমনভাবে যে এটা ঠোঁটের বাইরে থাকবে, এটার যে নজলটা, ইনহেলারের যে নজলটা এটা ঠোঁটের বাইরে থাকবে। আমরা একটা ডিপ ব্রিথ করে দেন এই প্রেস করি, এবং সেটা পেশেন্টকে হাতে ধরে শিখাতে হয়। যারা একদম এল্ডারলি পিপল 60, 65 বা 70, যারা 6 বা 7 বছর 8 বছরের বেবি, অথবা যারা একদম ইনসেন্ট টাইপের বা একদম তাদেরকে অবশ্য এটা শিখেও পারা যায় না, তাদের এটা একটা ডিসএবিলিটি বলা যেতে পারে বা ইনএফিসিয়েন্সি। তখন তাদের জন্য আমরা নির্দিষ্ট মাত্রার যেটা চেম্বার, এরো চেম্বার বা রেসপিরেটরি চেম্বারগুলো পাওয়া যায়, এগুলো আমরা ব্যবহার করি। সেটার মাধ্যমে ওষুধ যাবে, কিন্তু ওই চেম্বারের মধ্যে প্রায় 30-40% ওষুধ পড়ে থাকবে। যদি 60%ও আমাদের শ্বাসনালীতে যায় সেটাও কাজ করবে, কিন্তু সেখানেও কিছুটা ডেমনস্ট্রেশনের প্রয়োজন আছে। উইদাউট ডেমনস্ট্রেশন ওটাও যদি আমি পেশেন্টকে লিখে দিই তাও সে ভুল করবে। সো এই সেক্টরে মানে এই রেসপিরেটরি ট্রিটমেন্টের ক্ষেত্রে যাদেরকে আমাদের ইনহেলার প্রেসক্রিপশন করতে হচ্ছে তাদের এই সতর্কতাটা ম্যান্ডেটরি, নট অনলি জাস্ট প্রভিশনাল, ম্যান্ডেটরি। তাদেরকে অবশ্যই দেখাতে হবে, শেখাতে হবে, না হলে যে জানবে না বা শিখবে না তাকে তার লেখাও উচিত না ইনহেলার ব্যাপারটা। খুব সুন্দর বলেছেন স্যার। কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, কাফ ভেরিয়েন্ট অ্যাজমা দেখা গেলো আমাদের প্রচুর পেশেন্ট যারা শুধু কাশি, তাদের কমপ্লেন লং স্ট্যান্ডিং কাশি, একটা যে কোনো একটা ভাইরাল কফ হলে এটা কিন্তু যেভাবেই হোক, ওষুধ খেয়েও হোক ওষুধ না খেয়ে হোক, 2-3 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে এটা রিকাভারি হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। যেহেতু কাফ ভেরিয়েন্ট অ্যাজমা আছে, দেখা যাচ্ছে দিন মাস এবং বছর পার হচ্ছে তার কাশি ভালো হয় না, তখন কাশির জন্য বিভিন্ন ধরনের মেডিকেশন খাচ্ছে। অ্যান্টিবায়োটিকটা যে কতবার খাচ্ছে তার ঠিক নেই, সিরাপ জাতীয় ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, আর ঘরে যারা বিভিন্ন ধরনের লং, মধু বা বিভিন্ন কনভেনশনাল জিনিসগুলো যেগুলো এগুলো তারা ব্যবহার করতেছে, কিন্তু কাশি ভালো হয় না। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা দেখি যাদের মূলত এই কাশির কারণটা হচ্ছে এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসের কারণে, শ্বাসনালীর সংবেদনশীলতার কারণে। তো এই শ্বাসনালীর সংবেদনশীলতাটা বোঝার উপায় হলো, দেখা গেল তাদের কিন্তু শ্বাসকষ্ট নিয়ে তারা আসছে না, হ্যাঁ, বিশেষ করে শ্বাসকষ্ট নিয়ে আসছে না, কিন্তু এই ইরিটেশনের জন্য তার বেশি বেশি কফটা হচ্ছে। এবং এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি একটু অ্যালার্জি টেস্টগুলো বিশেষ করে সিরাম আইজি লেভেলটা করি তাদের বেশি পাই থাকি, হ্যাঁ। এবং কোনো আমরা যদি ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট করি, দ্যাট মিনস ইনডিউস করে শ্বাসনালীকে ইরিটেট করে কিছু সলিউশন যা মেথাকলিন বা হাইপারটনিক স্যালাইন এগুলো ইনডিউস করি, তাহলে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের FeV1 FVC কমে আসছে। এভাবে আমরা একটা ডায়াগনোসিস করতে পারি তার অ্যাজমা আছে। এখন যাদের শ্বাসকষ্ট কখনোই হয় নাই, শুধু কাশি ইজ দ্য প্রবলেম, কিন্তু এইগুলো পজিটিভ, আমরা তাদেরকে কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা হিসেবে চিহ্নিত করি। এবং কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমার যে ট্রিটমেন্ট, এবং আমরা যাদের শ্বাসকষ্টজনিত যাদের অ্যাজমা বলতেছি আমরা, যেটা আমরা প্রপার, সেক্ষেত্রেও কিন্তু একই ট্রিটমেন্ট প্রায়। তাদের ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইনহেলারটা প্রেসক্রাইব করছি, তাদের ক্ষেত্রে ওরাল শর্ট টার্ম প্রেডনিসোলিন জাতীয় ওষুধ ব্যবহার করতে বলছি। আর তাদের এই পেশেন্টগুলোর কমনলি একটা প্রবলেম, যেটা সব অ্যাজমা পেশেন্টদের জন্য, যেহেতু অ্যালার্জি প্রিডমিনেন্সিটা একটা মেইন, 95% ক্ষেত্রে অ্যালার্জি প্রিডমিনেন্ট থাকে, তাদের রাতে ঘুমানোর সময় বাংলাদেশে যখন থাকে, বাংলাদেশ ইন্ডিয়া যে সমস্ত জায়গায় আমাদের ওয়ার্ম এনভায়রনমেন্ট, রাতে ফ্যান বেশি চলে, রাতে তাদের নাকটা বন্ধ হয়ে যায় ডিউ টু হাউস ডাস্ট মাইটস। মাইটসটা হচ্ছে ঘরের মধ্যে তৈরি হওয়া এক ধরনের মাইক্রোস্কোপিক ডাস্ট, যেটা আমাদের বা এটা একটা অ্যানিমেট, যেটার সাইন্টিফিক নাম হচ্ছে ডার্মাটোফ্যাগস টেরোসাইনিনাস। সেটা আমাদের ঘরেই তৈরি হয়, এবং এটা আমাদের মূলত বলা হচ্ছে এটা আমাদের হিউম্যান স্কিন সেল রিজেনারেশন পরে এখান থেকে এটা তৈরি হয়, এবং আমাদের পর্দা, ছাদে, ওয়াল এগুলো জায়গায় লেগে থাকে। এবং ফ্যান যখন রাতে ঘোরে তখন এটা বাতাসে ঘোরে এবং বাতাসে উঠতে থাকে সাসপেন্ড। মানুষ যখন ঘুমায় থাকে তখন নাকে যাচ্ছে, এটা নাকে গেলেই যাদের এই অ্যালার্জিক প্রবলেম আছে, হাইপার রেসপন্স, তারা ভেরি মাচ সেন্সিটিভ টু এটা, এবং তাদের নাকটা বন্ধ হয়ে যায়। নাক বন্ধ হয়ে যায় একটা পর্যায়ে, ঘুমানোর আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আস্তে আস্তে নাকটা বন্ধ হতে থাকে, তখন মুখটা খুলে যায়, সে মুখ দিয়ে শ্বাস নেয়, সে জানেও না ঠিক মতো যে মুখ দিয়ে শ্বাস, মাউথ ব্রিদিং করছে। এবং মাউথ ব্রিদিং যদি কন্টিনিউ প্রতি রাতে তার কিছু কিছু সময় ধরে আধা ঘন্টা, 2-3-4 ঘন্টা করে, তাহলে কি হবে, এই এয়ারওয়ে তার ড্রাই হতে থাকবে, এবং এই যে সাসপেন্ডেড পার্টিকেল
কাম যদি কোনো ভাইরাস বা যে কোনো মাইক্রো অর্গানিজম ইয়ারে থাকে সেটাও তার শ্বাসনালী চলে যাবে। নাক দিয়ে যদি যেত, স্বাভাবিকভাবে মানুষ যখন নাক দিয়ে শ্বাস নেয় এটা ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন হয়, তখন আমাদের শ্বাসনালীতে এটা পরিশুদ্ধ হয়ে আমাদের ভিতরে যায়। মুখ দিয়ে গেলে সে ব্যবস্থা থাকে না, অপরিশোধিত বাতাস যায়, ফলে সহজে তাদের এয়ারওয়েটা এফেক্ট হয় এবং কাশি হতে থাকে। এই মানুষগুলোর কাশির অন্যতম একটা কারণ হচ্ছে ওভারনাইট মাউথ ব্রিদিং। সেই জন্য আমাদের এই পেশেন্টগুলোকে রাতে যেন নাকটা খোলা থাকে সেটা ইনশিওর করার জন্য আমরা কতগুলো মেকানিজম, যে নেজাল স্প্রে কারো ক্ষেত্রে ইউজ করতে হয়, নর্মাল স্যালাইন হতে পারে বা স্টেরয়েড স্প্রে হতে পারে, এবং মাইটস কন্ট্রোলের জন্য আমরা রুমে কতগুলো অ্যাডভাইস দিয়ে থাকি, যেমন বিছানার চাদরটা ডেলি ঘরে বাইরে ঝাড়বে, ঘরে মেঝেতে কার্পেট থাকবে না, জানলাগুলো দিনের বেলা নির্দিষ্ট সময় খোলা রেখে ফ্যান সাইড দিয়ে রাখবে 10-15 মিনিট বা আধা ঘন্টা। এগুলো যদি মেনটেন করা হয় তাহলে দেখা যাচ্ছে তার রাতে নাক বন্ধ থাকার প্রবণতা কমবে এবং তার কাশির প্রবণতাটা কমে যাবে। এছাড়া তার অনগোয়িং ট্রিটমেন্ট যেগুলো আমরা দিই সেগুলো তাকে চালা যেতে হবে। সো অ্যাভয়েডেন্স অফ দ্য অ্যালার্জেন্স অ্যান্ড ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস কমার জন্য চিকিৎসাটা দিতে হবে। স্যার অনেক সময় দেখা যায় যে শীতের সময় কিংবা দেখা যায় গরমের সময় অনেকের অ্যাজমাটা বেশি বেড়ে যাচ্ছে, মানে সিজন টু সিজন ভ্যারি করে, তো সেই ক্ষেত্রে তাদের ট্রিটমেন্টে কি কোনো মানে পরিবর্তন হবে কিনা? এটা সিজনাল যদি হয়, দেখা গেল অন্য সারা বছর সে ভালো থাকতেছে, এটাও এক ধরনের। অ্যাজমাকে আমরা অনেকগুলো সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারছি, যেমন আমরা যে এনভায়রনমেন্টের সাথে যেটা বলে না, এটা একটা হতে পারে, যেমন ড্রাগ ইনডিউস অ্যাজমা আছে, তারপরে এক্সারসাইজ ইনডিউস অ্যাজমা, প্রেগনেন্সি ইনডিউস অ্যাজমা, তার মধ্যে এটাও একটা যে আমাদের সিজনাল অ্যাজমা। যে এটা যখন এক্সট্রিম অফ টেম্পারেচার, মানে যখন আমাদের একদম ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস, সেই সময় তাপমাত্রা আমাদের প্রায় 10-এর নিচে নেমে আসে, ঢাকা সিটি বা বাংলাদেশে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে এবং 5-6 এরকম চলে আসে। তো এই অবস্থায় যখন একটা জিনিস, তখন অ্যাজমা অ্যাগ্রাভেট হয়, সাডেন ফল হয়ে গেলে। আবার যখন এই যে প্রায় 35-40 টেম্পারেচার চলে যাচ্ছে সামারে পিক টাইমে, তখনও কিন্তু অ্যাজমা অ্যাগ্রাভেট হয়েছে। অ্যাজমা একটা হলো যে এক্সট্রিম অফ টেম্পারেচার, তাপমাত্রা বাড়লে হবে, তাপমাত্রা কমলে হবে। ঠান্ডা লাগা বলে কথাটা প্রযোজ্য না, সেটা একটা ভুল শব্দ। ঠান্ডা লাগা আমরা যেটা ইউজ করছি না, কিন্তু চেঞ্জ অফ টেম্পারেচার, এনভায়রনমেন্টের চেঞ্জের সাথে আমাদের ইয়ারওয়ে, যাদের হাইপার রেসপন্সিভনেস আছে তাদের ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসটা বেড়ে যায়, এবং ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসটা বেড়ে গেলে সেটা আমাদের ইয়ারওয়েটাকে কনস্ট্রিক্ট করে এবং শ্বাসকষ্ট হয়। সো এটা একটা ইম্পর্টেন্ট। তো এই সব ক্ষেত্রে আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে। আমার নাম মনসুর, আমি চট্টগ্রাম থেকে চিটাগাং থেকে বলতেছি। জি বলুন আপনার প্রশ্নটি। আমার ওয়াইফ সম্বন্ধে, আমার ওয়াইফের বহুদিন ধরে মানে এজমার মতো হয়েছে, তো এখন কন্টিনিউ আর 4-5 বছর ধরে ও বিলাস্টিন এগুলো কন্টিনিউ খাচ্ছে প্রতিদিন রাতে। এখন এই প্রেক্ষিতে যে ওনার কোনো কন্টিনিউ যখন চলতেছে 2-3-4 বছর ধরে একটা ইএনটি স্পেশালিস্ট এফসিপিএস উনি দিয়েছিল, এখন এটা কন্টিনিউ করাতে এতদিন পর্যন্ত কোনো অসুবিধা হবে কিনা স্যারের কাছে একটু এই পরামর্শটা চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। বিলাস্টিন জি বিলাস্টিন, ট্যাবলেট বিলাস্টিন। জি ট্যাবলেট বিলাস্টিন। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম ভিলান্টি, এটা হলো আরেকটা ইনহেলার, সেটা না বিলাস্টিন ইউজ করতে। বিলাস্টিন এটা একটা অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট। হ্যাঁ, এই ওষুধটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা এটা অবশ্যই এটা এটা নেওয়া ঠিক নয়, এবং এগুলো অ্যান্টিহিস্টামিনগুলো আমাদের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট করতে পারে। তার মধ্যে যেমন একটা তার সাইকোলজিক্যাল ইফেক্ট অনেকের ক্ষেত্রে ডিপেন্ডেন্সি ডেভেলপ করে যায়, প্লাস এটার মধ্যে ড্রাইনেস অফ মাউথ ডেভেলপ করে। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে রিবাউন্ড ফেনোমেনা, হাইপার রেসপন্সিভনেসটা আরও বেড়ে যায়, যে না কমে, অ্যালার্জিক ম্যানিফেস্টেশনটা, এই জিনিসগুলো হয়। সো বিলাস্টিন জাতীয় ওষুধ নয়, শুধু যে কোনো অ্যান্টিহিস্টামিনিক ওষুধ যেগুলো আছে, যেমন আমাদের সেট্রিজিন আছে, বিলাস্টিন আছে, এগুলো দীর্ঘদিন ইউজ করার মানে কোনো ইন্ডিকেশন নাই। এগুলো পরে শর্ট টাইম, বিশেষ করে নেজাল কনজেশন বা এইসব ক্ষেত্রে ইউজ করা হয়। তবে যেগুলো লিউকোট্রিন ইনহিবিটর জাতীয় ওষুধ, যেমন মন্টিলিউকাস্ট, এগুলো দীর্ঘদিন ইউজ করলে তেমন কোনো সাইড ইফেক্ট হয় না। সেই জন্য বিলাস্টিন জাতীয় ওষুধ দীর্ঘদিন ব্যবহার করা উচিত না, যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে ওনার বের হয়ে আসা প্রয়োজন। স্যার আপনি কথা বলছিলেন প্রেগন্যান্সি নিয়ে, তো যাদের অলরেডি অ্যাজমা রয়েছে, প্রেগন্যান্সিতে তাদের কি ধরনের প্রিকশন নেওয়া উচিত? আচ্ছা, প্রেগনেন্সি ইনডিউসড অ্যাজমা এক ধরনের কথা আছে। তো প্রেগনেন্সিটা আবার রুল অফ 3 ফলো করে। দেখা যাচ্ছে যে 1/3 পেশেন্টের প্রেগনেন্সির সময় অ্যাজমা বরং ভালো হয়ে যায়, ভালো মানে তার সিমটমটা অনেক ইমপ্রুভ করে যায়। 1/3 পেশেন্টের যা আছে তেমনই থাকে। আমরা কথা বলবো স্যার, আমাদের সঙ্গে দর্শক রয়েছেন ফোনে।
দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। 1/3 পেশেন্টের সেম থাকে, 1/3 পেশেন্টের অ্যাগ্রাভেট হয়। এটা রুল অফ 3 বলা হয়, যেটা এরকম একটা ঘটনা ঘটে প্রেগনেন্সির ক্ষেত্রে। কারণ প্রেগনেন্সির সময় বডিতে বিভিন্ন হরমোনাল এবং বায়োকেমিক্যাল চেঞ্জ আসে একটা মানুষের, এবং ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, সেই অনুযায়ী এটা ঘটে। বিশেষ করে যাদের প্রেগনেন্সিতে অন্য সময় অ্যাজমা তার ভালো আছে, প্রেগনেন্সির সময় এসে বেড়ে গেল, এটা বলে প্রেগনেন্সি ইনডিউসড অ্যাজমা। যখন প্রেগনেন্সি ইনডিউসড অ্যাজমা হবে তখন তাকে আমাদের যে ওষুধগুলো সেফ, যে ওষুধগুলো অ্যাজমার ক্ষেত্রে ইউজ করতে হয়, বিশেষ করে সালমিটেরোল বা সালবিটামল জাতীয় ইনহেলার এবং ভিলান্টেরল জাতীয় ইনহেলারগুলো এবং প্রেডনিসোলন, এগুলো হাইড্রোকর্টিসন, এগুলো ওষুধগুলো সেফ। সো সে অন্য সময় যে তাকে রেগুলার মেডিকেশনগুলো দেওয়া আছে সে সেগুলো টাইমলেস ইউজ করবে, এবং রিলিভার মেডিকেশনটা সে অলওয়েজ প্রিপেয়ার রাখবে, যে কোনো সময় তার এটা বাড়তে পারে। এবং অক্সিজেন প্রয়োজন হলে অক্সিজেন নেবে, হ্যাঁ, নেবুলাইজার নেবে। এইগুলো প্রত্যেকটা তার জন্য এমন মানে কন্ট্রাইন্ডিকেশন আলা অ্যাজমাতে কোনো নাই। যেমন ধরেন আমরা একটা পেশেন্ট যখন প্রেগনেন্ট হয়, কিছু কিছু রেস্ট্রিকশন থাকে কতগুলো ড্রাগের মধ্যে, যেমন আমাদের একটা চেস্ট এক্সরে যদি প্রয়োজন হয়, আমরা চেস্ট এক্সরে করতে পারবো না প্রেগনেন্সির সময়। এটা একটা স্পেশাল কন্ডিশন তার ক্ষেত্রে, কারণ এটাই হার্মফুল ফর দ্য এমব্রায়ো যেটা থাকবে। হ্যাঁ, অবশ্যই এটা পরিত্যাজ্য ডিউরিং দ্য টাইম। যদি একদম কোনো মানে একান্তই কোনো ইন্ডিকেশন থাকে সেক্ষেত্রে শিল্ড ব্যবহার করে করতে হয়। সেকেন্ড হচ্ছে যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যেমন অনেক অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ব্যাপারে যেমন আছে, হ্যাঁ, প্রেগনেন্সি ক্যাটাগরি বি বা এইভাবে অনুযায়ী করা হয়, সেগুলো অ্যান্টিবায়োটিক আমরা পেশেন্টের ক্ষেত্রে দিতে পারবো না। যেগুলো সেফ কিছু ক্যাটাগরাইজ করা আছে সেগুলো ব্যবহার করতে পারবো। এছাড়া অন্য যে মেডিকেশনগুলো, ইনহেলার যে মেডিকেশনগুলো, এগুলো সবগুলোই প্রেগনেন্সিতে সেফ এবং ওনারা যেভাবে শেখানো হয়েছে সেভাবে ব্যবহার করবে। তবে যখন খুবই আউট অফ কন্ট্রোল হয়ে গেল, সেক্ষেত্রে তাকে হসপিটালাইজ করা পরে শর্ট টাইম 2 or 3 days এটা উচিত হবে। স্যার, ফোন রয়েছে, দর্শকের ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে আমার আইজিএটা অনেক বেশি, অ্যালার্জিটা কি খুব বেশি আছে, IgE 323। তারপরে 3 মাস পরে আবার আমি এটাকে চেক করেছি, ওটা হচ্ছে কি 373। আচ্ছা, এখন এভাবে বাড়ছে, এটা কি কমানোর কোনো উপায় আছে কিনা? আর অ্যালার্জির ওষুধ আমি একটা খাচ্ছি, জাইরিল, হ্যাঁ, জি, এটা কি লং টার্ম, আচ্ছা এটা তেমন কাজও করছে না এখন দেখছি। আচ্ছা, করলে তো আর এত বাড়তো না, তাই না? জি, সেই জন্য আর কি ডাক্তার কাছে জানতে চাচ্ছি। ওকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাকে প্রশ্নটা করার জন্য। যার ওনার আইজি লেভেলটা উনি প্রথমে একটা যেটা করলো, তারপরে ট্রিটমেন্টের পর করে দিলে আরও বেড়ে গেছে, এই তো এটা কোনো ফ্যাক্টর না। ওটা যদি ওনার 300 না হয় 3000ও হয়, এটা নিয়ে কোনো, কারণ ওনার সিমটমটা কেমন সেটার উপর নির্ভর করছে। তবে আমরা যাদের আইজি লেভেলটা বাড়ছে বা বেশি এবং তার খুবই সিমটোমেটিক, অন্য কনভেনশনাল ট্রিটমেন্টে আপনার কাজ হচ্ছে না, তাদের জন্য আমরা অ্যান্টি অ্যালার্জিক একটা ভ্যাকসিন যেটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, সেটা দেওয়া হয়। এটা হলো জলিয়ার বা ওমালি জুবাব হচ্ছে জেনেরিক নেম, ট্রেড নেমটা হচ্ছে জলিয়ার, যেটা নোভার্টিস কোম্পানি এটা করে। এরকম আরও এই ক্যাটাগরির আছে, মেপলি জুবাব, বার্নালি জুবাব, এগুলো সবচেয়ে বায়োলজিক্যাল প্রোডাক্ট। এগুলো কাজ কি, এই আইজিগুলোকে ব্লক করে দেয়। আইজিটা আমাদের শরীরে ব্লাডে সার্কুলেটিং একটা অ্যান্টিবডি আইজিই, এবং যেই আইজিটা এটা কি করে, যখন আমরা কোন মাসেল ব্রেকডাউন হয়, হ্যাঁ, এটা কীভাবে হয় জানো, যখন একটা অ্যান্টিজেন আমাদের ব্লাডে ঢুকে আসে এবং এটার সাথে বাইন্ড করে, এই আইজিটার সাথে বাইন্ড করার পর আইজিগুলো থাকে বা মাস সেলের গায়ে থাকে, এবং সেখানে এটা ব্রেকডাউন করে ফেলে। সো আমরা যদি আইজিগুলোকে ব্লক করে দিতে পারি তাহলে এটার সাথে অ্যান্টিজেন লাগতে পারবে না এবং এটা মাসেল ব্রেকডাউন হতে পারবে না। এই আইডিয়াকে নিয়েই এই ইয়েগুলো, ইঞ্জেকশনগুলো তৈরি করা হয়েছে। কিন্তু মজার ঘটনা হলো, আমরা যে অনেক কস্টলি এই ভ্যাকসিন, যেটা বললাম নাম, কিন্তু এটা দিয়ে আবার যদি কেউ মাপে যে আমার আইজি লেভেল কমলে কিনা, কমবে না। এটা যা ছিল নাম্বার তাই থাকবে, বাট এটার ইফিকেসিটা কমে যাবে, অ্যাক্টিভিটিটাকে কমায় দিতে পারবে। কিন্তু এই আইজি লেভেলটা কমে না এবং কমানোর কোনো প্রয়োজন নেই বলে মনে করি। এবং যাদের বেশি, প্রথমে আমরা তাদেরকে অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশনের মধ্যে আমরা যেগুলো ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস কমাই, স্টেরয়েড ইনহেলারগুলো ইউজ করি, বা প্রেডনিসোলন জাতীয় ওষুধ একটা নির্দিষ্ট মাত্রায় দিয়ে ইউজ করি। কিন্তু যেগুলো উনি বলতেছেন জাইরিল বা এই ধরনের ওষুধ, এগুলো খুব একটা বেশি কাজ করবে না ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো না ব্যবহার করাই ভালো। শর্ট টার্ম করলে করতে পারেন, কিন্তু আপনাকে সিমটমিক ম্যানেজমেন্টের জন্য অ্যালার্জেন অ্যাভয়েড করতে হবে। অ্যান্টি অ্যালার্জিক মধ্যে আমরা যেটা স্টেরয়েড জাতীয় ওষুধ, এটা প্রেফারেবল। এবং যদি সিভিয়ার হয়, আপনার যদি কন্ট্রোলে না আসে, তাহলে আমরা ওই একটু কস্টলি ভ্যাকসিন যেটা বললাম সেটাতে আপনাকে চলে যেতে হবে।
স্যার অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে যখন আমরা ইনহেলারটা দিয়ে থাকি অ্যাজমা পেশেন্টদেরকে, ওনারা বলেন যে না মুখে খাওয়ার ওষুধ দেন, হয়তো বা ইনহেলারটা বেশি ইনভেসিভ ভাবে, মানে ভাবেন যে ইনহেলারটা একবার ইউজ করলে অনেকদিন ইউজ, মানে ইনহেলারটাকে ভয় পান, ভাবেন যে মুখে খাওয়ার ওষুধটাই হয়তো বা সহজ, কিংবা কি বলবো, এটা ব্যাপারটা এর উল্টা ঠিক। উল্টা সেই ব্যাপারটা একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, এটা ব্যাপারটা কেন উল্টা দেখুন, আমরা যে কোনো ওষুধেই এই যে ইনহেলার যেটা দেওয়া হচ্ছে সেটা সেই সেম জিনিসটা কিন্তু ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। যেমন আমরা সালবিউটামল ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, 2 মিলিগ্রাম 1 মিলিগ্রাম বা 8 মিলিগ্রাম পর্যন্ত ট্যাবলেট পাওয়া যায় সালবিউটামল নামেই। আবার এটা ইনহেলার ফর্মে পাওয়া যাচ্ছে। তা আপনি স্বাভাবিকভাবে একটা ট্যাবলেট যখন কেউ খালো, কোথায় গেল এটা? খাওয়ার ফার্স্টেই পানি দিয়ে এটা গিলে খাবে এবং এটা চলে যাবে আমাদের ইসোফ্যাগাস, স্টমাক, হ্যাঁ, তারপরে ইন্টেস্টাইনে চলে গেল। যাওয়ার পরে ওকে সেখান থেকে ওই ওষুধটা যাত্রা শুরু হবে, স্টার্ট করবে তার অ্যাক্টিভিটি, ওখানে বায়ো অ্যাভেলেবিলিটি হবে এবং এটা সার্কুলেশনের মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা সেল যেখানে আছে, আমাদের 37 ট্রিলিয়ন সেল, সব জায়গায় চলে যাবে ওষুধটা। যাওয়ার পর ওটা কিছু অংশ লাংসে যেখানে ইয়ারওয়েতে আসে কাজ করবে, আর বাকিগুলো যেখানে প্রয়োজন নাই সব জায়গাতেই ওষুধটা পৌঁছে গেল। একটা কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট, কাজে অন্যগুলো জায়গায় সাইড ইফেক্ট করবে। যেমন ট্রেমার করলো, হাত কাঁপলো, বুক ধরপড় হলো, এই সমস্যাগুলো হতে পারে, এগুলো তো হবেই। কিন্তু যখন আমি কেউ একজন সেম জিনিসটাকে ইনহেলার ফর্মে নিব, তখন এটা সঠিকভাবে নিতে হবে, প্রোভাইডেড যে এটাকে রাইট ওয়েতে নিতে হবে। রাইট ওয়েতে নিলে এটা এমনভাবে নেবে এটা শ্বাস না নিতে যাবে, এটা ব্লাইন্ডেন, রক্তে যাবে না, রক্তে অ্যাবজর্পশন হবে না, তার ফলে আমাদের সারা শরীর এটার প্রভাব থেকে মুক্ত, অনলি রেসপিরেটরি ট্র্যাক্টে কাজ করবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, এখন যারা দর্শক বা শ্রোতা দেখছেন তারা আপনারা নিজেদের প্রশ্ন করতে পারেন তাহলে কোনটা সেফ। স্বাভাবিকভাবে যে আপনার যেটা শ্বাসনালীতে যাচ্ছে, শরীরে অন্য কোনো জায়গায় যাচ্ছে না, এখানে যেই কাজ করতেছে সেটা আপনার জন্য মোর সেফ, আর যেটা সারা শরীরে ছড়া যাচ্ছে সেটা আপনার জন্য সেফ না। কাজে আপনার ব্যাপারটাকে, ধারণাটাকে আজকে পাল্টে ফেলুন যে আমাদের জন্য ইনহেলার ইজ দ্য বেস্ট এবং ফ্রেন্ডলি মেডিকেশান। যদি অন্য বিষয়ের ওষুধগুলো, যেমন অনেক রিসার্চ চলতেছে, যেমন ইনসুলিন নিয়ে চলতেছে, অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু চলতেছে, ইনহেলার ফর্মে দেওয়া যায় কি না। যদি ইনহেলার ফর্মে দেওয়া যায় তাহলে কি হবে, ওই একইভাবে অন্য সারা শরীর এটার সাইড ইফেক্ট থেকে মুক্ত হবে। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে সম্ভব না, কারণ অন্যান্য অসুখগুলো শরীরের অন্য জায়গায় পৌঁছানোর মতো অবস্থা আমাদের এই ইনহেলার মাধ্যমে নেই। হ্যাঁ, ইনহেলার মাধ্যমে তখনই যাবে শুধু রেসপিরেটরি ট্র্যাক্টে যাবে। আমি কি হার্টের একটা অসুখ, সেখানে তো আমি ইনহেলার নিয়ে কোনো ওষুধ পৌঁছাতে পারবো না। হ্যাঁ, কিডনির একটা ওষুধ, যেমন হার্টের একটা ওষুধ, যেমন সেটা জিহ্বার নিচে স্প্রে করতে হয়। যখন আমরা অনেকেই জানি যে জিটিএন স্প্রে, যেটা জিহ্বার নিচে করতে হয়, ওটার উদ্দেশ্য হচ্ছে জিহ্বার নিচে দেওয়া মতো অ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে যাবে। আমরা খেলে যত তাড়াতাড়ি যাবে তার থেকে অধিক দ্রুত যাবে যদি আমরা আন্ডার সারফেস অফ দ্য টাং এখানে স্প্রে করি। সেটা ইনহেলার অনেকে হয়তো মনে করে যে এটা বোধহয় স্প্রে এভাবে করবে, তা নয়। ইনহেলার এমনভাবে নিব যে মুখেই পড়বে না, অ্যাবজর্পশন হবেই না, এটা শুধু বাতাসের ফ্লোর সাথে ইয়ারওয়েতে যাবে, ওখানে লোকালি কাজ করবে। সো ইনহেলার ইজ দ্য বেস্ট সেফ মেডিকেশন দেন এনি ট্যাবলেট ফর্ম। খুব সুন্দর বলেছেন স্যার। অনেকে দেখা যায় যে ছোট বাচ্চার বয়স থেকে তার অ্যাজমা, তো এই ক্ষেত্রে তো তার তো লং টার্ম, এটা তো আর স্যার কিওর হবে না, তাকে তো তাকে তো এটা মেনটেন করে চলতে হবে। তো তাদের জন্য আপনার কোনো সাজেশন রয়েছে কিনা, তাকে তো লাইফ লং? ইয়েস, তো এটা হলো যে একটা বাচ্চা, মুশকিল হচ্ছে আমাদের বাচ্চাদের অ্যাজমা ডায়াগনোসিস নিয়ে। কেউই পিডিয়াট্রিশিয়ানদের মধ্যে যারা 2-1জন 2-3জন খুব হাতে গোনা ছাড়া অধিকাংশ এটাকে অ্যাজ ইউজুয়াল ARI বা ঠান্ডা লাগা এই শব্দগুলো উচ্চারণ ব্যবহার করে তাকে ট্রিটমেন্ট চালিয়ে যান। ফলে এই বাচ্চাগুলো ফ্রিকোয়েন্টলি তাদের কাছে আসছে, যাচ্ছে, কিছুদিন ভালো থাকতেছে, আবার আসতেছে। কারণ এই যাদের অ্যাজমার প্রবলেম আছে তাদের কীভাবে বুঝবো, ফ্যামিলি হিস্ট্রি খুঁজতে হবে, মা অথবা বাবা। আপনি যদি কাউকে সরাসরি জিজ্ঞেস করেন আপনার অ্যাজমা আছে কিনা, অনেক ক্ষেত্রে উত্তর না পাবেন, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে আপনার হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকে, অ্যালার্জি, এগুলো হয় কিনা। মা বাবার মধ্যে কারণ একজন যদি আমরা পেয়ে যাই, তার সন্তানের যদি এটা থাকে, তখন মার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, ওনার ভাই বোনের ছেলে মেয়েদের, সেটাও আমরা পেয়ে যাবো। প্রায় 50% এই ধরনের সিমটম থাকবে। এরকম একটা ফ্যামিলিতে যাদের জানা আছে যে অ্যাজমা, তার যে সন্তানটা হবে, এটা ধরে নিতে হবে একটা ফ্যামিলিতে 2টা বেবি হয়, একজনের সিমটম থাকে, আরেকজনের সিমটম নাও থাকতে পারে, থার্ড হলে তো আবার থাকে, আর যার থাকলো না ওর পরে সব জেনারেশনে যাবার হবে, এরকমই আমরা সাধারণত পাই। আবার উল্টা কাছাকাছি হতে পারে, সবারই আছে, এরকম হতে পারে। তো যাক, এই বাচ্চাগুলো যখন ছোটোবেলা থেকে আপনি বুঝবো কীভাবে যে তার অ্যাজমা আছে। একটা বাচ্চা একটা ইন্টেলিজেন্সে যারা দেখতেছেন তারা খেয়াল করতে পারেন যে ছোটো বেবি যখন মার কোলে দুধ খায় 2 মাস 6 মাসে, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বেবিগুলো সরাসরি একটানা দুধ খেতে পারতেছে না, মুখ কিছুক্ষণ পর মুখটা সরায় নেয়, কারণ তার নাকটা শ্বাস বন্ধ হয়ে আসে, তখন সরায় নিয়ে আবার নেয়, এইভাবে করে। এটা একটা ভেরি ইন্টেলিজেন্স থেকে, এটা যদি কেউ খেয়াল না করে তাহলে বুঝতে পারবে না।
এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে আরেকটু যখন বড় হলো 6 মাস 1 বছর, তখন দেখা যায় মা যখন বাচ্চাকে কোলে নিয়ে বুকে ঘুমাচ্ছে, রাতের বেলা সে শ্বাসের শব্দ শুনতে পাবে এবং খেয়াল করবে মা বাচ্চার মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, নাকটা বন্ধ থাকে। এইগুলো হচ্ছে অ্যাজমাকে আর্লি প্রেডিক্ট করার, যাদের একটু বুদ্ধি আছে তারা এটাকে যদি চিন্তা করেন তাহলে বুঝবে এটা বাচ্চাটা অ্যাজমা হওয়ার পসিবিলিটি বেশি। এই মাউথ ব্রিদিংটা হলো আমি আগে অন্যান্য পেশেন্টের ক্ষেত্রেও যেটা বলি, মাউথ ব্রিদিং হলো সবচেয়ে রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য ক্ষতিকর জিনিস। যখনই বাচ্চাগুলো মাউথ ব্রিদিং করবে তখন তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে, যেটা এআরআই বলুক আর যেটা ব্রঙ্কিওলাইটিস বলুক, সবগুলোর মূল কারণ কিন্তু তারপর অ্যাডিনয়েড হবে, টনসিল ফুলবে, বাচ্চাদের যে কমন জিনিসগুলো ঘটে সবগুলোর মূল কারণ হচ্ছে আমাদের মাউথ ব্রিদিং। সো আমাদের রাতে যেন নাক দিয়ে নিঃশ্বাস নেয় সেটা ইনশিওর করা আমাদের বাচ্চার মাদেরকে শেখাতে হবে। নর্মাল স্যালাইন দিক, স্টেরয়েড দিবে, দিয়ে নাক খোলা রাখবে, মুখ দিয়ে শ্বাস নিবে না, তাহলে কিন্তু তাদের বাচ্চাগুলো সেফ থাকবে। স্যার, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, অ্যাজমার নানান ধরনের কমপ্লিকেশন রয়েছে, তার আধুনিকতম চিকিৎসা রয়েছে, আমাদের দেশেই রয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ এবং সুন্দর জীবন হবে সকলের। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।